গতিবিদ্যা টেস্ট পেপার সলভ ক্লাসের এই ক্লাসে আমি তোদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একদম গতিবিদ্যার প্রত্যেকটা বোর্ড প্রশ্ন ধরে ধরে সলভ করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো প্রাস। কারণ গতিবিদ্যায় যে টপিকটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে, বা আমি অনেকবার এভাবেও বলতে পারি যে ম্যাথের স্পেসিফিক ভাবে যে টপিকটা, ফিজিক্সের স্পেসিফিক ভাবে যে টপিকটা, ম্যাথের ক্ষেত্রেও যে টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রাস। তার মানে প্রাস পড়া মানে একটা সৃজনশীল প্রশ্ন কমন করা। তো আমরা এই প্রাসের যে জিনিসগুলো সবচাইতে বেশি মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি সৃজনশীলের জন্য। যে সাপোজ কি প্রাসটা কি ছিল, আমি একটা বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করছি। এই যে থিটা কোণে নিক্ষেপ করছি, তখন এই জায়গায় ফার্স্ট কমন সেন্স যেটা সৃজনশীলের সবচেয়ে বেশি কাজে লাগে, সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। তো এখানে এই দুটা কি, এই দুটা সমান সমান উচ্চতা, হ্যাঁ, তাহলে এখানেও বেগের মান যা, এখানেও বেগের মান যা। আবার এখানে এই জায়গায় সমান সমান উচ্চতা, তার মানে এখানেও বেগের মান যা, এখানেও কি বেগের মান তাই। অর্থাৎ এখানে বেগ আর এখানে বেগ সমান, এখানে বেগ আর এখানে বেগ সমান। অনুরূপভাবে এখানে বেগ আর এখানে বেগ সমান। আর প্রাসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বেগ সমান আমরা জানি v সমান √bx² যোগ by²। দ্বিতীয়ত তোর যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে, আমরা জানি bx আনুভূমিক বেগ, এটা হচ্ছে u cos θ। দেখ u cos θ দিকে যদি আমি তাকাই, এখানে কিন্তু t নাই মানে কি, এটা সময়ের উপর ডিপেন্ডেন্ট না। অর্থাৎ u cos θ হচ্ছে কনস্ট্যান্ট, থিটাটা হচ্ছে নিক্ষেপণ কোণ। তো নিক্ষেপণ কোণ আমি যে করে নিক্ষেপ করতেছি সেটা তো শুরুতেই নিক্ষেপণ করতেছি, তার মানে নিক্ষেপণ কোণটাও কনস্ট্যান্ট। তার মানে এই আনুভূমিক বেগের মান অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এই অলওয়েজ কনস্ট্যান্ট আনুভূমিক বেগের মান কত, u cos θ। তার মানে এখানেও আনুভূমিক বেগের মান হচ্ছে u cos θ। তাহলে এখানে আমি যদি চিন্তা করি, এখানে বেগ কি বরাবর, এই বরাবর, তাহলে এর বেগের কয়টা অংশ থাকে, দুইটা। একটা হচ্ছে উল্লম্ব বরাবর, হ্যাঁ, এটা হলো vy, আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর, এটা হলো vx। এই vx এর মান অলওয়েজ কত, vx এর মান হলো u cos θ। খেয়াল কর, আমি যদি চিন্তা করি তাহলে এখানেও দুইটা, একটা উপাংশ। খেয়াল কর, এটা আমাদের কি আনুভূমিক বেগ বরাবর, আর বস্তুটা যদি উল্লম্ব বরাবর ওঠে নাই, এটা হচ্ছে উল্লম্ব বরাবর উপাংশ। বস্তু যদি উল্লম্ব বরাবর আর উঠতে পারতেছে না, তার মানে এখানে উল্লম্ব বেগ কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আর আনুভূমিক বেগ অলওয়েজ কত, u cos θ। তাহলে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় বেগটা কয় মাত্রিক হয়ে গেল, যেহেতু উল্লম্ব বেগ শূন্য হয়ে গেল, আমি চিন্তা করতে পারি এখানে উল্লম্ব বেগ নাই। অর্থাৎ প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় বেগ কিন্তু এক মাত্রিক, তার মানে শুধুমাত্র একদিকে বেগ আছে। কিন্তু অন্য কোনো জায়গায় যদি চিন্তা করি, উল্লম্ব বেগ, আনুভূমিক বেগ আছে, উল্লম্ব বরাবর বেগ আছে। এই জায়গায় যদি চিন্তা করি, আনুভূমিক বেগ বরাবর বেগ আছে, উল্লম্ব বরাবর বেগ আছে। অর্থাৎ প্রাসের ক্ষেত্রে সকল জায়গায় বেগ দ্বিমাত্রিক, কিন্তু সর্বাধিক উচ্চতায় বেগ একমাত্রিক। এখন একটা জিনিস চিন্তা কর, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে প্রাসের ক্ষেত্রে কি সর্বদাই বেগ দ্বিমাত্রিক? তখন তোর উত্তর বলতে হবে না, সর্বদাই বেগ দ্বিমাত্রিক না, সকল ক্ষেত্রে দ্বিমাত্রিক। কিন্তু একটা মাত্র ক্ষেত্র আছে, একটা মাত্র জায়গা আছে সেখানে বেগ একমাত্রিক। সেটা কোন জায়গা? সর্বাধিক উচ্চতা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা আরো একটা সেন্স থেকে বলা যায়। তাহলে আরেকটা কি vy, vy এর আমি যদি সমীকরণটা দেখি, u sin θ - gt। তাহলে এখানে টাইমের ব্যাপার স্যাপার আছে না? নাই, আছে। তার মানে টাইম বাড়লে আস্তে আস্তে এই মানটা কমে যাবে, হ্যাঁ। অর্থাৎ যতই উপরের দিকে যাব, অভিকর্ষ স্থান কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে। তাহলে এই উপরের দিকের বেগটাকে আস্তে আস্তে সে কি করবে, কমায় দেবে। কমতে কমতে যতক্ষণ উল্লম্ব বেগ থাকবে ততক্ষণ বস্তুটা উপরে উঠবে। এখানে আসার পর যেহেতু বস্তুটা উপরে উঠতে পারতেছে না, তার মানে এখানে গিয়ে তার উল্লম্ব বেগ কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখন খেয়াল কর, তাহলে এখানে উল্লম্ব বেগ আছে, এখানে উল্লম্ব বেগ আছে, কিন্তু এখানকার চাইতে এখানে উল্লম্ব বেগ কম, কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। তাহলে উপরের দিকে বেগ বাধাপ্রাপ্ত হবে, হ্যাঁ। তাহলে এখানে উল্লম্ব বেগ আরো কম, এখানে উল্লম্ব বেগ আরো কম। তাহলে যতই উপরের দিকে যাচ্ছে উল্লম্ব বেগ কমে যাচ্ছে, সর্বাধিক উচ্চতায় উল্লম্ব বেগের মান কত, শূন্য। এখন খেয়াল কর, তাহলে সকল জায়গায় আনুভূমিক বেগও আছে, আনুভূমিক বেগও আছে, vx ও আছে, vy ও আছে, কিন্তু সর্বাধিক উচ্চতায় শুধুমাত্র কোনটা আছে, আনুভূমিক বেগ আছে। তাহলে সর্বাধিক উচ্চতায় বেগের মানটা কি হবে, সর্বনিম্ন হবে। এবং সর্বনিম্ন বেগের মানটা কোন বেগ, শুধুমাত্র আনুভূমিক বেগ। তাহলে সর্বাধিক উচ্চতায় প্রাসের বেগের মান হবে u cos θ। সর্বাধিক উচ্চতায় প্রাসের বেগের মান হবে u cos θ। এই জায়গায় আর অন্য সকল জায়গায় কত, √vx² যোগ vy²। vx এর মান বসাবো, vy এর মান বসাবো, t এর মানটা বসাই দেব,
আমাদের आंसर কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এইচএসসি তে বেসিক্যালি 4 ধরনের ক্লাস করলে আমাদের ক্লাস রিলেটেড কোনো জটিলতা আমরা করব না এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। তো 4 ধরনের ক্লাসের মধ্যে কি এই জায়গায় আমি এই চিত্রে 4 ধরনের ক্লাস বুঝাই দিছি। তো খেয়াল কর এই জায়গায় তোর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কি আমি ভূমি থেকে নিক্ষেপ করছি, তাহলে ভূমি থেকে নিক্ষেপ করলে ক্লাসটা হবে এরকম। তাহলে এটা কত বেগে নিক্ষেপ করছি, শুরুতে ইউ বেগে নিক্ষেপ করছি, আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করছি। তাহলে এই জায়গায় তুই চিন্তা করবি থিটার মান হলো পজিটিভ থিটা। আর এখানে আমি কি করছি, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, তার মানে ধর 7 থেকে নিক্ষেপ করছি। এখন আমি যখন 7 থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি, একদম ধর যে 7 থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করলাম অথবা গুলি করলাম, গুলি একটা নির্দিষ্ট উচ্চতায় আমার হাতে গুলি আছে, আমি গুলি করলাম, এরকম হতে পারে। আবার কি হতে পারে, এই জায়গায় ছাদের মধ্যে একটা বস্তু গড়ায় পড়তেছে, তাহলে যদি গড়ায় পড়ে তাহলে এই জায়গায় ধাম করে এরকম গড়ায় পড়বে, দেখা গেছে কিনা আমি জানি না। তো আমি এই বরাবর নিক্ষেপ করলাম, তাহলে এখানে আনুভূমিকের সাথে কত কোণ তৈরি হয়, এই বরাবর আমি যখন নিক্ষেপ করব আনুভূমিকের সাথে যেটা 0 কোণ তৈরি হয়, থিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই সমীকরণগুলোতে থিটা ইকুয়াল টু 0 বসাই দিলে আমরা কিন্তু 2 নম্বর ক্ষেত্রে ইকুয়েশন পেয়ে যাব, মানে 2 নম্বর ক্ষেত্রে নিক্ষিপ্ত রাশির ইকুয়েশন পেয়ে যাব। কি করব, শুধু থিটার মান 0 বসাই দেব। এখন আমি তো আনুভূমিক বরাবর নিক্ষেপ নাও করতে পারি, আমি 7 থেকেই তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো 7 থেকেই যখন আমি তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করব তখন আমাদের সমীকরণগুলো কেমন হবে, এই জায়গায় একটা নির্দিষ্ট উচ্চতায় উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সমীকরণগুলো হয় যেমন আমাদের বেসিক সমীকরণটা কি হয়, যে এখানে আমরা জানি vy ইকুয়াল টু মানে শেষ বেগ, শেষ উল্লম্ব বেগ ইকুয়াল টু u vy ইকুয়াল টু u প্লাস at। এখানে এটি আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য কোথায় মাইনাস হয়, প্রথমে মাইনাস হয়, তাহলে এখানে হবে মাইনাস uy প্লাস at। এখন শেষ, তাহলে উল্লম্ব বেগের মানটা কত হবে, মাইনাস uy মানে হচ্ছে u sin থিটা, আদি উল্লম্ব বেগ ছিল u sin থিটা প্লাস at, তার মানে এটা হচ্ছে মাইনাস যেহেতু উপরের দিকে সরি প্লাস gt, এরকম হবে সমীকরণ। তার মানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমার সমীকরণের প্রথমে মাইনাস হবে। যেমন আমরা সমীকরণটা কিভাবে শিখি, এইটার জন্য আমরা নরমালি বলতে পারি s ইকুয়াল টু qt প্লাস হাফ a t স্কয়ার। তাহলে s মানে দূরত্ব, তাহলে আমি যদি উল্লম্ব দিকে দূরত্বের কথা চিন্তা করি, উল্লম্ব দিকে দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, y দ্বারা প্রকাশ করি। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা জানি কোথায় মাইনাস, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য প্রথমে মাইনাস দিতে হয়। তাহলে প্রথমে মাইনাস দিতে হয় মানে কি, তাহলে আমার এখানে মাইনাস দিতে হবে, তাহলে এখানে মাইনাস দিলে এখানে যেহেতু উল্লম্ব দিকে দূরত্ব নিছি, তাহলে এখানে আদিবেগটা হবে উল্লম্ব বরাবর। এখন আমরা জানি উল্লম্ব বরাবর আদিবেগ কত, উল্লম্ব বরাবর আদিবেগ হচ্ছে u sin থিটা t, তারপরে হচ্ছে প্লাস হাফ g t স্কয়ার। তার মানে আমাদের সমীকরণগুলো হবে এরকম। এবার আমরা আরো কিছু জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে তাহলে আমি এখান থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করলাম, থিটা কোণের উপরের দিকে নিক্ষেপ করলাম, থিটা কোণে এখানে থিটার মানটা থিটাই হবে। কিন্তু এমন তো হতে পারে, ধর আমি বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করতেছি, তার মানে আনুভূমিক বরাবর নিক্ষেপ করি নাই, আমি ছাদ থেকে ধর যে খাড়া নিচের দিকে একদম খাড়া এভাবে নিক্ষেপ করি নাই, এরকম এভাবে নিক্ষেপ করছি। তাহলে আমি যখন এভাবে নিক্ষেপ করব তখন তো এই জায়গায় এই আনুভূমিকের সাথে আমার কোণ তৈরি হবে, সেই কোণের মান কত, থিটা, সেই কোণের মান হলো থিটা। এখন এখান থেকে উপরের দিকের জন্য আমরা চিন্তা করছি হলো প্লাস থিটা, তাহলে যখন আমি এরকম ভাবে নিক্ষেপ করব তখন থিটার জায়গায় বসাবো মাইনাস থিটা। তাহলে আমি যদি উপর থেকে ধরো একটা বিল্ডিং এর ছাদ থেকে এইভাবে নিক্ষেপ করি তাহলে আমার অঙ্কগুলোতে থিটার জায়গায় কত বসাবো, মাইনাস থিটা। এটা হচ্ছে আমাদের ক্লাসের একদম বেসিক। এই জিনিসটুকু জানা থাকলে তোকে ইনশাআল্লাহ কেউ কখনো কোথাও আটকাতে পারবে না। আরেকটা জিনিস আমরা যদি বলি যে আনুভূমিক পাল্লার সমীকরণটা হলো u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। আর ম্যাক্সিমাম কখন হবে, আর ম্যাক্সিমাম হবে
যখন sin 2 থিটার মান ম্যাক্সিমাম হবে। এখন sin 2 থিটার মান ম্যাক্সিমাম হবে, আমরা জানি sin 2 থিটার ম্যাক্সিমাম মান কত, sin থিটার ম্যাক্সিমাম মান কত 1। এখন sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1। এখন তাহলে আমরা কি বলতে পারবো, sin 2 থিটা 90, তাহলে অবশ্যই বলা যাবে 2 থিটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন 2 থিটার মান 90 ডিগ্রি মানে কি, 2 থিটার মান 90 ডিগ্রি মানে থিটার মান হলো 45 ডিগ্রি। তার মানে আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ পাবো যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ একটা বস্তুকে যখন 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হবে, 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হবে, তখন সে সবচাইতে বেশি দূরে গিয়ে পড়বে। আর এই জায়গায় যদি আমি থিটার মান 45 ডিগ্রি বসাই, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসাই, তখন এই sin 2 থিটার মানটা কত হয়ে যাবে 1। তার মানে তখন আমি r এর মানটা কি পাবো, সবচেয়ে বেশি পাবো r max। এই r max এর মান কত পাবো, দেখ u স্কয়ার sin 2 থিটার মান হলো 1, লিখলাম না, ডিভাইডেড বাই g। তাহলে r ম্যাক্সিমাম এর মান হলো u স্কয়ার ডিভাইডেড বাই g। এখন আরেকটা জিনিস চিন্তা কর, আমি যদি এই এর সমীকরণের কথা চিন্তা করি, সর্বাধিক উচ্চতা ছিল u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে আমি কখন এই h এর মানটা ম্যাক্সিমাম পাবো, h এর মানটা ম্যাক্সিমাম পাইতে গেলে এই যে sin যে অংশটা আছে সেই অংশটার মান কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। অর্থাৎ sin থিটার ম্যাক্সিমাম মান কত, 1 হতে হবে। এখন sin কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 1। অর্থাৎ থিটার মান কত ডিগ্রি হওয়া লাগবে, 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে এইটা কি, সর্বাধিক উচ্চতা। তাহলে এই সর্বাধিক উচ্চতার মান কখন সবচেয়ে বেশি হবে, তুমি একটা বস্তুকে একই বেগে বিভিন্ন ভাবে নিক্ষেপ করলা, একবার এইভাবে নিক্ষেপ করলা, একবার এইভাবে নিক্ষেপ করলা, একবার খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা, তুমি চিন্তা করো কখন বস্তুটা সবচেয়ে বেশি উচ্চতায় উঠবে, কখন উঠবে, কখন তোমার কিন্তু মাথায় চলে আসছে, যখন আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। অর্থাৎ যখন আমি বস্তুটাকে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি করে নিক্ষেপ করব, তখন বস্তুটা সবচাইতে বেশি উচ্চতায় উঠবে। এই জায়গায় তুমি একটা জিনিস মনে রাখো, আমি যখন এভাবে নিক্ষেপ করছিলাম সেটাও সর্বাধিক উচ্চতা, আমি যখন এভাবেও নিক্ষেপ করলাম সেটাও সর্বাধিক উচ্চতা, বাট আমি যখন একই বেগে এভাবে নিক্ষেপ করলাম সেটা সবচেয়ে বেশি উচ্চতায় উঠলো। এইটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার সর্বোচ্চ মান, দিস ইজ h max। এটাও কি, এটাও আমাদের h। আবার এখান থেকে এই ডিসটেন্সটাও কি h, হ্যাঁ। কিন্তু এই যে 90 ডিগ্রি করে নিক্ষেপ করলে সেটাও যে উচ্চতায় উঠবে সেটাকে আমরা বলবো সর্বাধিক উচ্চতার সর্বোচ্চ মান। তাহলে এই সর্বাধিক উচ্চতার সর্বোচ্চ মানটা কত হবে, তাহলে সর্বাধিক উচ্চতার সর্বোচ্চ মানটা হবে u স্কয়ার, এই জায়গায় sin স্কয়ার থিটার মান কত, sin থিটার মান তো আমরা 1 বিবেচনা করে h max পাই, তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2g। তার মানে h max এর মান হচ্ছে আমাদের u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো এখানে এই h max এর মান পাইছি, r max এর মান পাইছি, এই দুটাকে যদি তুলনা করবি, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, u স্কয়ার বাই 2g, হ্যাঁ, ইনটু 2। তাহলে 2 2 কাটা, মোকাবেলা, হ্যাঁ, আগেরটাই আছে। কিন্তু h max সমান কি, u স্কয়ার বাই 2g। তাহলে এটা সমান u স্কয়ার বাই 2g মানে হচ্ছে h max, হ্যাঁ, আর এই 2টা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে r max সমান কি দাঁড়ালো, 2h max। তাহলে r max সমান আমরা দেখলাম r max সমান আমরা কি পাইলাম, 2h max। r max সমান 2h max। কিন্তু এই দুইটা কি সেম নিক্ষেপণে না ডিফারেন্ট নিক্ষেপণে, একটু আগে আমরা দেখলাম আর ম্যাক্সিমাম পাওয়া যাবে 45 ডিগ্রি করে নিক্ষেপণের জন্য, আর ম্যাক্সিমাম পাওয়া যাবে হচ্ছে 45 ডিগ্রি করে নিক্ষেপণের জন্য। আর এইচ ম্যাক্সিমাম কখন পাবি, দেখ এইচ ম্যাক্সিমাম পাবি যখন বস্তুটাকে তুই 90 ডিগ্রি করে নিক্ষেপ করবি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে নিক্ষেপণের জন্য। তার মানে এই সম্পর্কটা কখন, ভিন্ন ভিন্ন নিক্ষেপণের জন্য, একটা 45 ডিগ্রি করে নিক্ষেপণের জন্য, একটা 90 ডিগ্রি করে নিক্ষেপণের জন্য। আমি ছোট্ট একটা एग्जांपल দেই। আর তুমি একটি বস্তুকে 200 মিটার দূরে পাঠাতে পারো, তুমি একটা বস্তুকে কত মিটার দূরে পাঠাতে পারো, 200 মিটার দূরে পাঠাতে পারো। তার মানে কি, তুমি যদি সর্বোচ্চ 200 মিটার দূরে পাঠাতে পারো, তার মানে আনুভূমিক পাল্লার মান কি, আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ। আর যেহেতু আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ, সবচেয়ে বেশি দূরে পাঠানোর জন্য তুমি নিক্ষেপ করছো কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। তার মানে তুমি সর্বোচ্চ 200 মিটার দূরে পাঠাতে পারো, মানে 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে তুমি 200 মিটার দূরে পাঠাতে পারো। এখন তোমাকে প্রশ্ন করলো, তুমি বস্তুটিকে সর্বোচ্চ কত মিটার উচ্চতায় তুলতে পারবে। এখন তোমার উদ্দেশ্য কি, সবচেয়ে বেশি উচ্চতায় তোলা, সবচেয়ে বেশি উচ্চতায় তোলা। তাহলে এবার কি তুমি 45 ডিগ্রি করে নিক্ষেপ করবা,
না বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা? অবশ্যই খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা। তার মানে এবার তুমি নিক্ষেপ করবে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। তাহলে এবার সম্পর্কটা আসলে কার কার মধ্যে? আর ম্যাক্সিমাম আর এইচ ম্যাক্সিমাম এর জন্য দুটো ভিন্ন ভিন্ন নিক্ষেপ কোণে নিক্ষেপ করবে। তাহলে আর ম্যাক্সিমাম আর এইচ ম্যাক্সিমাম এর মধ্যে সম্পর্কটা কি? আর ম্যাক্সিমাম ইকুয়াল টু 2h ম্যাক্সিমাম। এখন আমার প্রশ্নটা কি ছিল? আমি বস্তুটাকে সর্বোচ্চ 200 মিটার দূরে পাঠাইতে পারি। তার মানে এই আর ম্যাক্সিমাম এর মান কত? 200। এবার আবার আমার উত্তরটা কি চাইছে? আমি বস্তুটাকে সর্বোচ্চ কত উচ্চতায় তুলতে পারবো? তার মানে h ম্যাক্সিমাম ইকুয়াল টু 1। তাহলে ক্যালকুলেশন করলে h ম্যাক্সিমাম এর মান আসবে 100 মিটার। আবার প্রশ্নটা যদি এভাবে সেট হইতো, প্রশ্নটা এভাবে সেট হইতো যে তুমি একটি বস্তুকে 200 মিটার দূরে পাঠাতে পারো, যে একটা বস্তুকে তুমি 200 মিটার দূরে পাঠাতে পারো। তাহলে যখন তুমি 200 মিটার দূরে পাঠিয়েছো তখন সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? তার মানে আমি 200 মিটার দূরে পাঠাতে পারি, আমি এখানে 200 মিটার দূরে পাঠাতে পারি। তার মানে এখানে আমি নিক্ষেপ করছি অবশ্যই 45 ডিগ্রি কোণে। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা সর্বোচ্চ এই উচ্চতায় উঠেছিল। এখন তাহলে এই জায়গায় এটা হচ্ছে কি আমাদের? এটা এই মানটা কত? এটা হলো 200, যেটা ইকুয়াল টু কিসের মান? আর ম্যাক্সিমাম এর মান। এখন এটা কি এইচ ম্যাক্সিমাম? এইচ ম্যাক্সিমাম কখন হয়? আমি যখন বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি। তাহলে আমাকে তো এই ক্ষেত্রে এই উচ্চতা বের করতে বলছে, যে যখন আমি 200 মিটার দূরে পাঠিয়েছি তখন বস্তুটা কত উচ্চতায় উঠছিল। তাহলে এটা কি এইচ ম্যাক্সিমাম না এইচ? এটা হচ্ছে এইচ। এইচ ম্যাক্সিমাম কখন হবে? যখন আমি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করব। তার মানে এটা হচ্ছে এইচ। তার এবার সম্পর্ক কার মধ্যে? আর ম্যাক্সিমাম আর এইচ এর মধ্যে সম্পর্ক। আর আর ম্যাক্সিমাম আর এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু 4h। আর ম্যাক্সিমাম ইকুয়াল টু 4h। অথবা তুমি এখানে এইচ এর মানটা পেয়ে যাবা e স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে e স্কয়ার sin স্কয়ার থিটা আমি এখানে নিক্ষেপ করছি কত কোণে? 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণে। তো 45 ডিগ্রি মান কত? sin 45 ডিগ্রি মান কত? sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 কে স্কয়ার করলে কি হবে? 1/2। তাহলে ক্যালকুলেশন করলে হবে e স্কয়ার ডিভাইডেড বাই 4g। এখন e স্কয়ার বাই g মানে কি? e স্কয়ার বাই g মানে হচ্ছে rmax। তাহলে e স্কয়ার বাই g মানে এই যে দেখো rmax এর মান হলো e স্কয়ার বাই g। তাহলে 1/4 rmax। তাহলে এই জায়গায় কি আমি বলতে পারি না h ইকুয়াল টু 1/4 rmax? তার মানে rmax ইকুয়াল টু 4h। তাহলে এখানে বস্তুটাকে সর্বোচ্চ 200 মিটার দূরে পাঠাইতে পারি। তাহলে rmax এর মান কত? rmax এর মান 200। তাহলে 200 সমান কত হবে? 4h। তার মানে h এর মান কত? 200 ডিভাইডেড বাই 4, অর্থাৎ কত মিটার? 50 মিটার। অর্থাৎ বস্তুটা তখন কত মিটার উচ্চতায় উঠছিল? বস্তুটা তখন 50 মিটার উচ্চতায় উঠেছিল। তো এগুলা ছিল হচ্ছে বেসিক জিনিস। এবং আরেকটা বেসিক সমীকরণ সব সময় কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটা একটা লিখছিলাম যে আমরা সবাই জানি y ইকুয়াল টু u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, আর v x ইকুয়াল টু হচ্ছে u cos থিটা ইনটু t। কারণ বস্তু আনুভূমিক দিকে সমবেগে চলে, তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব সমান হলো vt। তাহলে v এর মান কত? আনুভূমিক দিকে বেগ অলওয়েজ কত? u cos থিটা ইনটু t। তাহলে এবার এই x এর মানটা t এর মানটা যদি এখানে বসাই দিই, t মানে কি হবে? t মানে x বাই u cos থিটা, x বাই u cos থিটা। এটা বসাই দিলে তোরা সবাই জানিস সেখানে একটা সমীকরণ পাওয়া যায়, সেই সমীকরণটা হবে, অর্থাৎ t এর মানটা আমাদের এখানে বসাই দিতে হবে। y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। তো এই সমীকরণটা তোরা কখন ব্যবহার করবি? যখন এই জায়গায় আনুভূমিক দিকে দূরত্ব দেয়া আছে, তার সাথে উলম্ব দূরত্ব বের করতে বলবো, অথবা উলম্ব দূরত্ব দেয়া আছে, আনুভূমিক দূরত্ব বের করতে বলবো। যেমন এই পয়েন্টের ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব কতটুকু? আনুভূমিক দূরত্ব হচ্ছে এইটুকু, আর উলম্ব দূরত্ব কতটুকু? এইটুকু। এটা কত? x, এটা কত? y। y দেয়া আছে, তোমাকে x বের করতে বলবো, অথবা x দেয়া আছে, y বের করতে বলবো। তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, y = x tan থিটা minus gx স্কয়ার
ডিভাইড বাই 2 ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। তো ব্রাশের এই মোর ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো তোরা যদি মাথায় রাখিস তাহলে ব্রাশের সৃজনশীলে তোদের কোনো সমস্যা হবে না। এখন আমরা ধরে ধরে ব্রাশের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব, দেখবি তোদের কাছে একদম পানি না হবে। তো ব্রাশ সংক্রান্ত সমস্যা আমরা প্রথমেই যে বোর্ডে আসা প্রবলেমটা সলভ করব সেটা যশোর বোর্ড 2019 এ আসছিল। তোরা দেখ, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বলছিলাম যে সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। তো এই জায়গায় আমাদের যে প্রবলেমটা দিছে, আমি উদ্দীপকটার কথা যদি একটু বলি, যে একটা বস্তুকে আমি v0 বেগে নিক্ষেপ করছি। v0 মানে আমরা যেটাকে আদি বেগ বলি, সেটাকে আমরা সাধারণত এতক্ষণ u দ্বারা প্রকাশ করছি, এবং তাকে নিক্ষেপ করছি 40 ডিগ্রি কোণে, যেটাকে এখানে থিটা নট দ্বারা প্রকাশ করা হয়েছে প্রশ্নে। আমরা এতক্ষণ তাকে থিটা দ্বারা প্রকাশ করতেছিলাম। তো থিটা নট ইকুয়াল টু 40 ডিগ্রি। তো এই জায়গায় সর্বাধিক উচ্চতা হচ্ছে ph, আর বস্তুটা m বিন্দুতে পড়ছে, তার মানে হচ্ছে ওই mটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এখন আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তো তার মানে আমাকে এই m এর মান বের করতে, এই m বিন্দুতে বেগের মান বের করতে বলছে। এখন বেগ একটা কি রাশি? বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি মানে তার কি আছে? মানও আছে, দিকও আছে। তার মানে এখানে আমাকে মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। তো এই জায়গায় আমরা আমাদের সেই ইম্পর্টেন্ট কনসেপ্টটা যদি অ্যাপ্লাই করি, সমান সমান উচ্চতায় বেগ সমান হয়, তাহলে আমরা কিন্তু খুব সহজে এটার উত্তর পেয়ে যাই। যেমন আমি এটা আর এটা সমান উচ্চতা, সেম উচ্চতা, তাহলে এখানে বেগ আর এখানে বেগ কত হবে? সমান হবে। এখন এখানে বেগের মান কত? 30। তাহলে এখানেও বেগের মান কত হবে? তাহলে এখানেও বেগের মান হবে 30 মিটার পার সেকেন্ড মাস। অর্থাৎ এখানে বেগের মান v0 এর সমান হবে, কিন্তু এখানে v0 এই দিকে, এখানে v0 হবে। তো এটাকে আমি এইভাবে প্লেস করি, তাহলে এই দিক বরাবর এটা হবে আমাদের বেগের মান 30 মিটার পার সেকেন্ড এই দিকে। এখন যদি এই দিকে হয়, তুই একটা জিনিস চিন্তা কর, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, এই কোণটা যদি থিটা হয়, এটাও যদি থিটা হয়, এখন এই বরাবর, তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে বেগটা তাহলে কোন বরাবর? এই বরাবর। এখন এই কোণটা যদি থিটা হয়, আমার আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কোনটা? এইটা। এটা যদি থিটা হয়, তাহলে এটাও কি হবে? থিটা। এখন এটা 40 ডিগ্রি, তাহলে এটাও 40 ডিগ্রি হবে, কিন্তু এটা ছিল x অক্ষের ধনাত্মক দিকের দিকে, তার মানে এটা হচ্ছে প্লাস 40 ডিগ্রি। তাহলে এখানে 40 ডিগ্রিটা কি হবে? মাইনাস 40 ডিগ্রি আমি বিবেচনা করতে পারি। তার মানে এখানে এই কোণটা হবে 40 ডিগ্রি, আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি করবে, কিন্তু আগে যেদিকে কোণটা ছিল এখন কোণটা তার বিপরীত দিকে। তার মানে আগেরটা যদি প্লাস 40 ডিগ্রি হয়, এখনকার কোণটা হবে মাইনাস 40 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা বুঝলাম যে 30 মিটার পার সেকেন্ড বেগেই m বিন্দুতে আঘাত করবে, এবং দিকটা হবে তোমার মাইনাস 40 ডিগ্রি। তো তাহলে চল আমরা, তো এটা যদি গাণিতিকভাবে দেখাইতে হবে, 12 নম্বর প্রশ্নে আসছে 3 নম্বর প্রশ্নের উত্তর। তবে যদি এমসিকিউতে আসতো তাহলে আমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করে এইভাবে উত্তর করতাম, কিন্তু যেহেতু আমাদের সিকিউ পরীক্ষা আসছে, তাহলে আমাকে কি করতে হবে? একদম ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, তাহলে m বিন্দুতে বেগ, যে কোনো মুহূর্তে বেগ বের করার জন্য ফর্মুলাটা কি? যে কোনো বিন্দুতে বেগ বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে v √vx² + vy²। তো vx নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। vx টা কত? vx টা হচ্ছে আমাদের u cos থিটা, এটা অলওয়েজ ফিক্সড। তো এখানে u cos থিটা না লিখে তুই এটা লিখতে পারিস, এখানে u এর মানটা কত? v0, আর থিটার মানটা কত? থিটা নট। তাহলে এভাবে লিখতে পারিস v0 cos থিটা নট হোল স্কয়ার যোগ vy কত? u, আমাদের vy হলো u sin থিটা মাইনাস gt। খেয়াল কর, u sin থিটা, u এর পরিবর্তে এখানে কি দিয়ে প্রকাশ করছে? v0। তাহলে তো আনসার লেখাটা আরেকটু স্মার্ট হবে, স্ট্যান্ডার্ড হবে। তো এখানে থিটা নট দিয়ে প্রকাশ করছে, তাহলে v0 sin থিটা নট মাইনাস gt, এটা হলো স্কয়ার। তাহলে এখানে আমি কোন বিন্দুতে বের করছি? এখানে আমি m বিন্দুতে বের করতেছি। তাহলে m বিন্দুর জন্য t এর মানটা কত? বিচরণ কাল না? একদম এখান থেকে শুরু করে এখানে আসার সময়টাকে আমরা কি বলি? বিচরণ কাল। তাহলে বিচরণ কাল সমান কত? 2u sin থিটা বাই g। হ্যাঁ, 2u sin থিটা বাই g। এখানে u দ্বারা কাকে বোঝানো হয়েছে? u দ্বারা এখানে v0 কে বোঝানো হয়েছে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এই জায়গায় মানটা বসাই দিই। তাহলে এটা হচ্ছে v0 cos থিটা নট হোল স্কয়ার যোগ এই জায়গায়
ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট মাইনাস জি, আর টি এর মান হলো 2 ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তো আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা আমি এখানে হয়তো দেখার প্রবলেম হলো, এখানে আমি লিখতেছি, তাহলে এই জায়গায় জিটি, জি তো জি, আর টি এর মান আমরা কত পাইলাম 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের লজিকটা কি হবে? আমাদের লজিক এখানে জি আর জি কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে কাটা গেলে কি আসছে দেখো, এখানে আসবে ভি নট cos থিটা নট হোল স্কয়ার যোগ এখানে ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট মাইনাস জি, জি কি হবে কাটা 2 ভি নট সাইন থিটা নট। এই জায়গায় আমার এটার উপরে কি আছে স্কয়ার, তার উপরে হলো রুট। তাহলে ক্যালকুলেশন করলে ভি নট cos থিটা নট হোল স্কয়ার যোগ মাইনাস ভি নট সাইন থিটা নট, তার উপরে হলো হোল স্কয়ার, এর উপরে হচ্ছে রুট। দেখো এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা কি কমন নিতে পারি? এই জায়গায় তোমার আসবে ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা যোগ ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা। এখানে আসলে থিটাটা কি থিটা নট। এখন আমরা কি করব, এই জায়গায় ভি নট স্কয়ারটা যদি কমন নেই তাহলে এটা হবে cos স্কয়ার থিটা নট প্লাস sin স্কয়ার থিটা নট, sin স্কয়ার থিটা নট। এখন আমার কোশ্চেন লজিক্যালি অনুযায়ী cos স্কয়ার থিটা নট যোগ sin স্কয়ার থিটা নট সমান কত 1। তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র থাকবে রুট ওভার ভি নট স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে ভি নট। তার মানে আমি শুরুতে লিখে পড়ছিলাম কত বেগে, ভি নট বেগে। তাহলে এখনো তার বেগ কত আছে, ভি নটই আছে। তার মানে কত মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যেটা আগেই বের করছিলাম, এখন কিছুই করলাম না, জাস্ট প্রবলেমটাকে একটু গাণিতিকভাবে দেখাই দিলাম। তাহলে আমাদের কিন্তু গ নম্বরের মান বের করা শেষ। এখন আমাকে কি করতে হবে, গ নম্বরের দিক বের করতে হবে। তাহলে এখন আমরা আসি যে গ নম্বরের দিকটা আমরা কিভাবে বের করব। এখানে দিকের মান বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো মান বের করা যখন কমপ্লিট তখন আমাকে কি করতে হবে, দিক বের করতে হবে। এখন আমরা জানি tan থিটা এটা সমান কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এইবার তুমি একটা জিনিস চিন্তা করো যে এই বিন্দুতে তার বেগ কোন দিক বরাবর, এই যে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যদি হয় তাহলে আমরা একটা ছোট্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সবাই জানি tan থিটা এটা সমান কি vx ডিভাইডেড বাই vy, লম্ব ডিভাইডেড বাই সরি এখানে আমরা ভুল করলাম, আবার লম্ব মানে y অক্ষ বরাবর বেগ ডিভাইডেড বাই x অক্ষ বরাবর বেগ। এখন y অক্ষ বরাবর বেগ একটু আগে আমরা বের করছি, দেখ y অক্ষ বরাবর বেগটা কত বের করছি, y অক্ষ বরাবর এখানে একটু ভুল হয়ে গেছিল, স্কয়ার ছিল। এখন y অক্ষ বরাবর বেগটা কত বের করছি, y অক্ষ বরাবর বেগটা আমরা বের করছি হচ্ছে এইটা ছিল আমাদের vy এর মান, এবং লাস্টিমেট আলটিমেট রেজাল্টে আমরা মাইনাস v নট sin থিটা বের করছিলাম। তাহলে এই জায়গায় vy এর মানটা হচ্ছে মাইনাস v নট sin থিটা ডিভাইডেড বাই vx এর মান হচ্ছে v নট cos থিটা। ঠিক আছে, এই জায়গায় তাহলে এইটা সমান আমরা এখানে তখন আমরা কি দেখতেছি, v নট কাটা যাবে। তাহলে tan থিটা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দিক বের করা, এই কোণটার মান বের করা। তাহলে আমরা নরমালি কি জানি, tan থিটা এটা সমান কি হবে, vy লম্ব ডিভাইডেড বাই vx, x অক্ষ বরাবর যেটা সেটা হলো ভূমি। তাহলে vy এর মান একটু আগে আমরা বের করছি, দেখো
মাইনাস ভি নট সাইন থিটা বের করছিলাম, এটা ভিওয়াই এর পরিবর্তে ছিল, কারণ এই যে আমরা একটু আগে দেখাইছি যে হচ্ছে ভিওয়াই এর মানটা ছিল ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এরকম আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, যেখানে এম বিন্দুতে আসার জন্য টি ছিল বিচরণ কাল, টি ছিল হচ্ছে আমাদের বিচরণ কাল। তো টি এর মানটা যখন আমরা বসাই দেই 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, তখন আমরা দেখছিলাম এটা ক্যালকুলেশন করার পরে ভি ওয়াই এর মানটা আসছিল মাইনাস ভি নট সাইন থিটা। তাহলে আমরা এখানে বলবো ভি ওয়াই হচ্ছে মাইনাস ভি নট সাইন থিটা আর ভি এক্স হচ্ছে ভি নট কস থিটা। এটা তো অলওয়েজ ফিক্সড। তাহলে ভি নট কাটা সাইন থিটা বাই কস থিটা, এটা হচ্ছে আমাদের মাইনাস টেন থিটা। তাহলে এইটা সমান হবে 10 মাইনাস থিটা, 10 মাইনাস থিটা। আমরা বলতে পারি যে হচ্ছে সরি এখানে নিক্ষেপণ থিটা নট ছিল এগুলা, তাহলে এটা হলো মাইনাস থিটা নট। তার মানে থিটা সমান এই মুহূর্তে উৎপন্ন কোণটা হবে, এই জায়গায় উৎপন্ন কোণটা হবে আমাদের খেয়াল করো, তাহলে থিটা ইকুয়াল টু আমরা বলতেছি মাইনাস থিটা নট। তো এখানে থিটা নট কত ডিগ্রি ছিল? থিটা নট ছিল 40 ডিগ্রি। তার মানে এই জায়গায় উৎপন্ন কোণটা হবে 40 ডিগ্রি হবে, কিন্তু এটা যেদিকে ছিল এবার কোণটা হবে তার বিপরীত দিকে। এটাই আমরা বুঝাতে চেয়েছি। তো এভাবে আমরা খুব সহজে গ নম্বরে আমরা বেগের মান বের করলাম এবং দিক বের করলাম। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নে যাওয়া। দেখি ঘ নম্বরে কি বের করতে বলছে, যে ওপি গ্রেটার দ্যান পিএইচ কিনা গাণিতিক ভাবে যুক্তি দাও। তাহলে ওপি দ্বারা কি বোঝানো হয়েছে? ওপিটা হলো এই অংশটুকু, তাহলে এই অংশটুকু কি আনুভূমিক পাল্লার দ্বিগুণ, তাহলে ওপিটা হচ্ছে r/2। তার মানে আমাকে r/2 এর মান বের করতে হবে। আর পিএইচটা কি? পিএইচটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, তার মানে এইচ এর মান বের করতে হবে। তাহলে আমি r/2 এর মান বের করব আর এইচ এর মান বের করব, বের করে দেখব যে কোনটা বড়। তাহলে আমাদের এইটা এখন আমরা নিশ্চিত, এইটা নিশ্চিত যে হচ্ছে ওপি ইকুয়াল টু হলো r/2 আর r এর মান হচ্ছে আমাদের ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হলো r এর মান, এখানে ডিভাইডেড বাই 2। ইউটা এখানে কত? যেহেতু আমাদের এখানে ওরা একটা নাম দিয়ে দিয়েছে, ইউটা হলো ভি নট, তাহলে আমাদের ভি নট দিয়ে প্রকাশ করাটা এটা স্মার্টনেস। এটা যেহেতু ওরা থিটার মানটা দিয়েছে থিটা নট, এখানে থিটা নট দিয়ে লেখাটা স্মার্টনেস, লিখলেও ভুল হবে না। তাহলে ক্যালকুলেশন করে আমি যদি মান বসাই, তাহলে এইটা হবে 30 স্কয়ার sin 2 into 40 ডিভাইডেড বাই জি এর মান হলো 9.8 বাই 2। তোরা যদি ক্যালকুলেশন করিস তাহলে এই জায়গায় ওপি এর মানটা আসবে r/2 করে তোরা মানটা পাবি হচ্ছে 45.221 মিটার, 45.221 মিটার। তাহলে 45.221 মিটার পেলি। এবার পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ সমান কি? পিএইচ সমান হলো সর্বাধিক উচ্চতা, আর এটা বের করার ফর্মুলা হচ্ছে ইউ স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 12g। এখন ইউটা এখানে কত? ভি নট দিয়ে প্রকাশ করছে, এটা হলো থিটা নট দিয়ে প্রকাশ করছে। তাহলে ভি নট এর মান কত? 30 স্কয়ার sin স্কয়ার 40 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। তাহলে ক্যালকুলেশন করলে তোরা এই মানটা পাবি হচ্ছে 18.972 মিটার, 18.972 মিটার। তাহলে আমরা কি দেখতেছি? তাহলে আমরা তো অবশ্যই দেখতেছি যে আমাদের এখানে ওপি এর মান আসছে 45.22 আর হলো পিএইচ এর মান আসছে 18.972। তার মানে এখানে ওপি অবশ্যই পিএইচ এর চাইতে বড়। তাহলে এই জিনিসটা এখন আমরা কিভাবে দেখাইলাম? গাণিতিক ভাবে দেখাইলাম। অতএব গাণিতিক ভাবে দেখানো যায় যে ওপি গ্রেটার দ্যান পিএইচ। তো এই ছিল আমাদের যশোর বোর্ড 19 আসার প্রশ্নটার সমাধান। আমরা এখন ক্লাস রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো এখন আমরা বরিশাল বোর্ড 2019 আসা প্রবলেমটা সলভ করতে চাই। তো খেয়াল কর, বরিশাল বোর্ড 2019 এ যে ডেটাটা দেয়া ছিল সেটা ছিল এরকম যে আমি একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করা হতো। যে আমি এভাবে একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। তো নিক্ষেপ করলে সে ওএসি পথে, কোন পথে? ওএসি, অর্থাৎ এই যে নিচের পথটা ধরে ওএসি পথে 3.062 সেকেন্ড সময়ে সি বিন্দুতে পৌঁছে। তো
তাহলে 3.062 সময়, এই সময়টা হচ্ছে আমাদের সি বিন্দুতে পৌঁছে মানে একদম ভূমিতে ফিরে আসে, অর্থাৎ এটা কিন্তু আমাদের বিচরণ কাল। এটা আমার বিচরণ কাল আর এটা হচ্ছে আমাদের নিক্ষেপণ বেগ ইউ। এখন আমার প্রশ্ন বলছে যে হচ্ছে এখানে আমি নিক্ষেপ করছিলাম আলফা কোণে, তো আমার গ নম্বরে বের করতে বলছে যে এই আলফা কোণটার মান কত। তাহলে আমাদের যেহেতু বিচরণ কাল দেয়া আছে, তাহলে বিচরণ কাল টি সমান কি? টি সমান হলো 2u sin থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে থিটার মানটা কি? থিটার মানটাই হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা বলতে পারি না যে sin আলফা সমান হবে, এভাবে বলি, তাহলে tg ইকুয়াল টু 2u sin আলফা, তার মানে sin আলফার মান হবে tg ডিভাইডেড বাই 2u। তাহলে t এর মান হচ্ছে আমার 3.062, কারণ পুরো সময়টা ফিরে আসার সময়টাকে আমরা বলি বিচরণ কাল, সেই সময়টা তো কত দেয়া আছে 3.062 ডিভাইডেড বাই g এর মান হলো 9.8, 2 ইনটু আমি নিক্ষেপ করছিলাম হলো 30 মিটার পার সেকেন্ড বেগে, ইকুয়াল টু কত? sin আলফা। তাহলে sin আলফার মান ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর চেপে তোরা এখানে sin আলফার মান বের হয়ে যাবে। তো sin আলফার মান কত আসছে দেখ, তোরা একটু ক্যালকুলেশন করে দেখ। ক্যালকুলেশন করলে তোরা sin আলফার মান পাবি 0.5 এখানে ক্যালকুলেশন করলে। তো এখানে তাহলে sin আলফার মান 0.5 অর্থাৎ sin এখানে অর্থাৎ হাফ, তার মানে sin হাফ। এখন sin কত ডিগ্রি মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ। এখন তাহলে আলফার মান কত ডিগ্রি হবে? আলফা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। তার মানে আমি এই বস্তুটাকে এখানে কত ডিগ্রি করে নিক্ষেপ করছিলাম? 30 ডিগ্রি করে নিক্ষেপ করছিলাম। তাহলে আমি যেহেতু 30 ডিগ্রি করে নিক্ষেপ করছি, আমার আলফার মান বের হয়ে গেছে। এবার ঘ নম্বরে বলছে ও বি সি পথে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা সম্ভবতার গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তার মানে আমি ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছতে পারবো কিনা। আমরা জানি যে কোনো একই আনুভূমিক পাল্লা পাওয়া যায় দুইটা ভিন্ন নিক্ষেপণ করে, এটা সবাই মাথায় রাখো যে একই আনুভূমিক পাল্লা পাওয়া যায় দুইটা ভিন্ন নিক্ষেপণ করে। কোন দুইটা ভিন্ন নিক্ষেপণ? একটা হলো থিটা আর একটা হলো 90 মাইনাস থিটা। তার মানে 30 ডিগ্রি করে নিক্ষেপণ করলেও বেগ যদি একই হয়, আমি আবারও বলছি, বেগ যদি একই হয় 30 ডিগ্রি করে নিক্ষেপ করলেও যত মিটার দূরে গিয়ে পড়বে 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি করে নিক্ষেপ করলেও ঠিক তত মিটার দূরে গিয়ে পড়বে। যেমন আমি যদি বলি একটি বস্তুকে 20 ডিগ্রি করে নিক্ষেপ করলে 100 মিটার দূরে গিয়ে পড়ে, তাহলে 70 ডিগ্রি কোণে একই বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? তাহলে 70 ডিগ্রি মানে কি? 90 মাইনাস 20। আমরা জানি থিটা আর 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলে একই আনুভূমিক পাল্লা পাওয়া যায়, অর্থাৎ একই দূরত্ব অতিক্রম করে। তার মানে 20 ডিগ্রি করে নিক্ষেপ করলে যেহেতু সে 70 মিটার দূরে গিয়ে 100 মিটার দূরে গিয়ে পড়ছে, তাহলে 90 মাইনাস 20 তাহলে 70 ডিগ্রি করে নিক্ষেপ করলেও 100 মিটার দূরে গিয়ে পড়বে। তো আমরা তো জানি একটা হলো থিটা, থিটা মানে এখানে থিটার জায়গায় কি দেওয়া আছে? আলফা। তাহলে আলফা কোণে নিক্ষেপ করলেও যত মিটার দূরে গিয়ে পড়বে 90 মাইনাস আলফা অর্থাৎ 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি করে নিক্ষেপ করলেও ঠিক তত মিটার দূরে গিয়ে পড়বে। তার মানে পরবর্তীতে এই বস্তুটাকে কত ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছিল? অবশ্যই 60 ডিগ্রি করে। তাহলে এই নিক্ষেপণ কোণটা কি আঁকতেছি, তার মানে এই যে পরবর্তী যে নিক্ষেপণ কোণটা, পরবর্তী নিক্ষেপণ কোণ, এই কোণটা অবশ্যই কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন তো এটা তো মুখে বললে হবে না, তোমাকে কি করতে হবে? গাণিতিক ভাবে যুক্তি দিয়ে দেখাতে হবে। তাহলে তুমি দুইটা নিক্ষেপণ কোণের জন্য তুমি আনুভূমিক পাল্লার মান বের করবা। তাহলে এবার তুমি এই জায়গায় এটা যেহেতু ও এ সি ছিল, তুমি ওসি বের করো। ওসি মানে হচ্ছে আর বের করো। তাহলে এখানে আর এর মান কত? আর এর মান হলো ইউ স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই আর বের করার ইউ স্কয়ার sin 2 আলফা 2 ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আমি যেহেতু আলফা করে নিক্ষেপ করছি, এখানে থিটার জায়গায় আলফা, তাহলে ইউ কত? 30 স্কয়ার sin ইনটু 2 ইনটু 30 ডিভাইডেড বাই জি এর মান হলো 9.8। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এখানে নিক্ষেপণ কোণের মানটা, আনুভূমিক পাল্লার মানটা আসবে 79.533 মিটার, 79.533 মিটার। তাহলে আমি দেখলাম যখন আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো,
তখন আণবিক পাল্লার মান হলো 79.533 মিটার। তাহলে এবার তুমি কত ডিগ্রি কোণে নিক্ষেপ করবা? 90 মাইনাস আলফা। এখন 90 মাইনাস আলফা অর্থাৎ কত ডিগ্রি কোণ? 90 মাইনাস 30, 60 ডিগ্রি কোণে নিক্ষেপের জন্য, 60 ডিগ্রি কোণে নিক্ষেপের জন্য এইটা আমাদের আণবিক পাল্লার মান কত হয়? সেক্ষেত্রে আণবিক পাল্লার মান হবে e স্কয়ার sin 2, নতুন নিক্ষেপণ কোণ ধরলাম আলফা প্রাইম, হ্যাঁ আলফা প্রাইম, এটা আমরা ধরলাম ধরো আলফা প্রাইম ডিভাইডেড বাই g। এখন আমার প্রশ্ন, আলফা প্রাইমের মান কত? আলফা প্রাইমের মান আমরা ধরছি হলো 60, তাহলে এখানে 2 ইনটু আলফা প্রাইম মানে কত? 2 ইনটু 60 ডিভাইডেড বাই g। তাহলে এটা মান বসাও 30 স্কয়ার sin 120 ডিভাইডেড বাই 9.8। এটাও ক্যালকুলেশন করে দেখবা, তোমার মান আসবে হচ্ছে 79.53 মিটার। তাহলে তুমি দেখলা যখন 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো তখন আণবিক পাল্লা 79.53 মিটার, তার মানে সি বিন্দুতে এসে পড়ছে, ও থেকে সি বিন্দুতে পড়ছে। তার মানে আবার যখন 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো তখন আণবিক পাল্লা 79.53 মিটার, তার মানে একই আণবিক পাল্লা অতিক্রম করছে, তার মানে আবার ওই পথে ওবিসি পথে সি বিন্দুতে ফিরে আসবে। তার মানে এই ওবিসি পথে সি বিন্দুতে ফিরে আসা তখনই সম্ভব হবে যখন এই নিক্ষেপণ কোণটা আমার কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ তখন আমরা বলতে পারবো যে দুইটা ভিন্ন নিক্ষেপণে বা ওবিসি পথে অবশ্যই সি বিন্দুতে ফিরে আসা সম্ভব। এভাবে আমরা কিন্তু খুব সহজেই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। তো আমরা ক্লাস রিলেটেড এখন আরো একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। এবার আমরা ক্লাস সংক্রান্ত আরেকটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর বরিশাল বোর্ড 2018 তে আসছে। তো কোশ্চেনে কি বলছে আমি প্রথমে সেটা নিয়ে তোদের একটা ওভারভিউ দিই। যে এখানে বলছে যে একটা বস্তুকে আমি আণবিক বরাবর নিক্ষেপ করছি 8.2 মিটার পার সেকেন্ড বেগে, আণবিক বরাবর নিক্ষেপ করছি 8.2 মিটার পার সেকেন্ড বেগে। তো এই জায়গায় এখানে একটা নির্দিষ্ট সময় পর বস্তুটা পি বিন্দুতে পৌঁছলো। তো পি বিন্দুতে যখন পৌঁছছে তখন তার এই যে বেগটা, পি বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে এই দিক বরাবর, তাহলে এই বেগটা আনুভূমিক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো আমার গ নম্বরে যে জিনিসটা চাইছে পি বিন্দুতে বস্তুটির বেগ কত, তাহলে বস্তুটা কিন্তু আমি এখান থেকে নিক্ষেপ করছি, তাহলে পি বিন্দুতে বস্তুটার বেগ, তাহলে এখানে বস্তুটার আনুভূমিক বেগ কত? 8.2। আমরা জানি পাশের ক্ষেত্রে আনুভূমিক বেগের মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের বেগ হলো ভি, তাহলে এই আনুভূমিক বেগ কত? vx। তাহলে vx এর মানের কখনো কোনো পরিবর্তন হয় না, তাহলে vx এর মানটা কত হবে? 8.2 মিটার পার সেকেন্ডই হবে, কারণ আনুভূমিক বেগের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা তো এইটা বলতে পারি না এই vx টা কার উপাংশ? এই vx টা হচ্ছে তো v এর উপাংশ। তাহলে আমি v এর একটা উপাংশ বের করতে, তাহলে v এর উপাংশ হলো vx। তাহলে আমি v এর উপাংশ বের করতে চাই, তাহলে v এর উপাংশ কোন দিকে বের করতে চাই? এই দিকে বের করতে চাই। কিন্তু উপাংশ বের করার নিয়মটা কি? প্রথমে লিখতে হয় যার উপাংশ, তারপরে লিখতে হয় হলো cos, আর কোনটা হয় হচ্ছে যার উপাংশ ও যার দিকে উপাংশ। তাহলে আমার তুই একটা জিনিস চিন্তা কর, কার উপাংশ? v এর উপাংশ, তাহলে প্রথমে v, তারপর হলো cos, কোণ হবে হচ্ছে যার উপাংশ, আর আমি উপাংশটা এই দিকে বের করতে চাই, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি, v cos 60 ডিগ্রি। তাহলে এই v cos 60 ডিগ্রির মানটা কত দেয়া আছে? তাহলে এই উপাংশটার মানটা কত দেয়া আছে? 8.2। তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ, এটা হলো 8.2। তাহলে v এর মান কত হবে? 8.2 ইনটু 2, তার মানে 16.4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বুঝলাম যে এই p বিন্দুতে বস্তুটার বেগ v এর মান হবে 16.4 মিটার পার সেকেন্ড। তো আমাদের তাহলে কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার আমরা ঘ নম্বর প্রবলেমটা সলভ করতে চাই। তো ঘ নম্বর প্রবলেমে কি বলছে? দুইটা অনুমান করছে। অনুমানটা কি? অনুমান হলো যে যখন এই জায়গায় বলটি কর্তৃক, তার মানে আমি এখান থেকে একটা বল নিক্ষেপ করছিলাম, বলটি কর্তৃক অতিক্রান্ত আণবিক দূরত্ব ও উলম্ব দূরত্ব সমান হবে। খেয়াল করো, বলটি কর্তৃক
অতিক্রান্ত আনুভূমিক ও উলম্ব দূরত্ব সমান হবে। তো এটা যখন হবে তখন আমি অনুমান করে নিয়েছিলাম এটা হবে 2 সেকেন্ড পর আর থিটার মান 62 ডিগ্রি হলে। তাহলে আমি কি অনুমান করে নিলাম, যে আমি অনুমান করে নিলাম যে 2 সেকেন্ড পর থিটা 62 ডিগ্রি, যেমন এখানে থিটার মান 60 ডিগ্রি, তাহলে থিটা 62 ডিগ্রি হলে বলটি কর্তৃক অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব সমান হবে। উক্তিটি সঠিকতা যাচাই করো। তাহলে আমি বললাম আনুভূমিক দূরত্ব আর উলম্ব দূরত্ব সমান হবে তখন টি এর মান হবে 2 সেকেন্ড আর থিটার মান হবে 62 ডিগ্রি। তাহলে আমি কয়টা অনুমান করলাম? 2টা অনুমান করলাম। তাহলে আমাকে দেখতে হবে যে আমার এই 2টা অনুমান বা আমার এই উক্তির মধ্যে 2টা কথা সঠিক না ভুল। তাহলে এই জায়গায় আমার কন্ডিশনটা কি বলছে? কন্ডিশন হলো বলটির আনুভূমিক দূরত্ব হলো sx আর উলম্ব দূরত্ব কি? উলম্ব দূরত্ব আমি ধরে নিলাম হলো sy। তাহলে ধরো 2 সেকেন্ড পর আমি ধরে নিলাম, এটা আমি আপাতত বিষয় দিই, এটার আর কোনো কাজ নেই। ধরলাম 2 সেকেন্ড পর বলটা এখানে চলে আসে, এই জায়গায় এই বিন্দুতে চলে আসে 2 সেকেন্ড পর ধরে নিলাম। তাহলে আমার এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে আমার এইটুকু দূরত্ব হলো বলটি কর্তৃক অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব। আনুভূমিক দূরত্ব মানে হলো sx, কারণ 2 সেকেন্ড পর বলটা এখানে চলে আসে। তাহলে বলটা নেমে যায় কতটুকু? বলটা নেমে যায় হচ্ছে এতটুকু। তাহলে এই দূরত্বটা কত? sy। এখন আমার কন্ডিশন অনুযায়ী অনুমানে আমি কি বলছি? আনুভূমিক দূরত্ব আর উলম্ব দূরত্ব সমান। এখন খেয়াল করো, এই জায়গায় আনুভূমিক দিকে বলটা কিভাবে চলে? আনুভূমিক দিকে তো বলটা সমবেগে চলে। তাহলে যেহেতু সমবেগে চলে sx হবে vt। এখন আনুভূমিক দিকে তার বেগ কত ছিল? 8.2। তাহলে এই জায়গায় আমরা বুঝলাম v এর মানটা হবে 8.2 ইনটু t এর মান আমরা জানি না। আর sy সমান আমাদের হচ্ছে এই ডিসটেন্সটা নিতে হবে। এই ডিসটেন্সটা আমরা জানি এটা সমান হবে ut প্লাস হাফ a t স্কয়ার। এখন এটা তো আমার আনুভূমিক বেগ। উলম্ব বেগ কত ছিল? উলম্ব বেগ তো শুরুতে 0 ছিল, অথবা উলম্ব বেগ uy সমান আমরা কি জানি? u sin থিটা। এখানে u sin থিটার মান কত? নিক্ষেপণ কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আনুভূমিক সমান্তরালে নিক্ষেপ করছি আর sin 0 এর মান হলো 0। তার মানে উলম্ব আমার আদি বেগ হলো 0 ইনটু t যোগ হাফ নিচের দিকে ত্বরণের মান হলো g ইনটু t স্কয়ার। তাহলে sy এর মান পাইলাম হচ্ছে হাফ g t স্কয়ার। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি, sx এর মান হলো 8.2 ইনটু t আর sy এর মান হলো হাফ g t স্কয়ার। তাহলে একটা টি কাটা যাবে, তাহলে হবে 8.2 ইকুয়াল টু এটা হবে হাফ ইনটু 9.8 ইনটু একটা t থাকবে। তার মানে 9.8 ইনটু হাফ এটা হলো 4.9। তাহলে t এর মান হবে 8.2 ডিভাইডেড বাই 4.9। ক্যালকুলেশন করলে আসবে 1.67 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে বলটি কর্তৃক অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব আর অতিক্রান্ত উলম্ব দূরত্ব, কারণ বল পড়বে এতটুকু দূরত্ব, কারণ বল তো এখানে আসছে। তাহলে উলম্ব নিচের দিকে দূরত্বের মান কত? sy। তাহলে আমরা দেখলাম এই আনুভূমিক দূরত্ব আর উলম্ব দূরত্ব যখন সমান হয় তখন সময় লাগবে হলো 1.67 সেকেন্ড। কিন্তু আমার অনুমানটা কি ছিল? এটা কয় সেকেন্ড পর হবে? 2 সেকেন্ড পর। তাহলে আমার এইটুকু কথা সঠিক না ভুল? ভুল। এখন আমি দ্বিতীয় উক্তির সঠিকতা যাচাই করব। দ্বিতীয় যে উক্তিটা ছিল যে তখন থিটার মান 62 ডিগ্রি হবে, এখন আমি এই উক্তিটার সঠিকতা যাচাই করব। তো খেয়াল কর, এই জায়গায় এই 2 সেকেন্ড এখানে এই সময়ে আমাদের বেগ কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে আমি ধরলাম যে তখন থিটা হচ্ছে আনুভূমিকের সাথে এই কোণটা হলো থিটা। তাহলে এই কোণটা আমি বের করব। আমার অনুমান কি? এই কোণটার মান হবে 62 ডিগ্রি। দেখি আমি বাস্তবে থিটার মান বের করে দেখি যে এটা 62 ডিগ্রি হয় কিনা। যদি 62 ডিগ্রি হয় তাহলে আমার এইটুকু উক্তি সঠিক, আর যদি 62 ডিগ্রি না হয় তাহলে এই উক্তিটাও সঠিক না। তাহলে আমরা জানি এটা হচ্ছে আমাদের vx, এটা হচ্ছে আমাদের vy। এখন আমরা জানি যে কোনো মুহূর্তে vx এটা অলওয়েজ স্থির, এটা হলো u cos θ। আর vy খেয়াল করো, vy এটা কত? এটা হচ্ছে u sin θ মাইনাস gt, এটা আমরা জানি। এখন কত ডিগ্রি করে নিক্ষেপ করছি? 0 ডিগ্রি করে নিক্ষেপ করছি। u sin 0 মাইনাস, খেয়াল করো এই জায়গায় আমরা একটু কাজ করি। তাহলে u এখানে তো
এখানে তো এই কোণটা থিটা, তাহলে এটা আমাদের থিটাই থাকবে, থিটাই থাকবে। তাহলে খেয়াল করো u sin থিটা মাইনাস gt। তুমি এবার একটা জিনিস চিন্তা করো, এই vx এর মান কত দেয়া আছে? এই vx এর মান দেখো, এটা যদি v হয়, এই ভেক্টর যদি v হয়, তাহলে vx এর মান হবে v, এই কোণটা যদি থিটা হয় তাহলে vx এর মান হবে v cos থিটা, v cos থিটা। কারণ কেন? কারণ হচ্ছে আমাদের এই v এর একটা উপাংশ তো vx, তাহলে এই যে vx টা হলো কার উপাংশ? v এর উপাংশ, তাহলে v এর উপাংশ হলো vx। তাহলে এইটা সমান কত হবে? এটা সমান হবে, প্রথমে লিখতে হবে যার উপাংশ, তার মানে হলো v, তারপরে হলো কি লিখতে হবে? cos, আর কোনটা হবে তার মধ্যবর্তী, যার উপাংশ v এর উপাংশ কোন দিকে? আনুভূমিক দিকে, তাহলে কোনটা কত? থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের v cos থিটা। আর vy সমান কত? vy আমরা এই y অক্ষ বরাবর এই দিক বরাবর উপাংশ নেব, এবার এই দিক বরাবর কার উপাংশ নেব? v এর উপাংশ নেব। তাহলে এই দিক বরাবর যেহেতু উপাংশ নেব, এই দিক বরাবর হাত রাখলাম, তাহলে vy সমান আমাদের কত হবে? প্রথমে হলো যার উপাংশ, তাহলে vy টাও তো v এর উপাংশ, তাহলে প্রথমে হলো যার উপাংশ, তারপরে কি লিখতে হয়? cos, আর থিটার মানটা কত হবে? পুরো কোণটা হলো 90, এর মধ্যে এইটুকু হলো থিটা, তাহলে এইটুকু কত হবে? তাহলে এইটুকু অবশ্যই হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, তার মানে v sin থিটা। দেখো আমার বেগের মানটা যদি v হয় তাহলে আমাদের এটা আসলে v sin থিটা, কিন্তু আনুভূমিক বেগের মানের কি কোনো পরিবর্তন হয়? আনুভূমিক বেগের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই মানটা কত? অবশ্যই 8.2। আর আমরা সবাই এইটা জানি, যে কোনো সময় উলম্ব বেগ vy সমান হচ্ছে u sin থিটা, যেখানে থিটা হলো নিক্ষেপণ কোণ, আর এখানে থিটাটা হচ্ছে এই মুহূর্তের কোণ দিয়ে করছি কিন্তু আমরা, তাহলে এটা থিটা না দিয়ে থিটা প্রাইম বলতে পারি, থিটা প্রাইম। তাহলে এটা হবে থিটা প্রাইম, এটাও আমাদের হবে থিটা প্রাইম, থিটা প্রাইম। আর এই থিটা দ্বারা আমরা বুঝাইছি একদম শুরুতে যে কোণে নিক্ষেপ করি, তাহলে u sin থিটা মাইনাস gt। খেয়াল করো u কত ছিল? আদি বেগ ছিল 8.2, কত কোণে নিক্ষেপ করছি? 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। খেয়াল করো এই ক্ষেত্রে এই সূত্রে থিটাটা কিন্তু নিক্ষেপণ কোণ, কিন্তু আমরা এখানে যেটা করছি উপাংশ বের করছি, এই বেগের এই দিক বরাবর উপাংশ বের করছি, এই দিক বরাবর উপাংশ বের করছি। সেক্ষেত্রে কোন কোণটা প্রয়োজন ছিল? এই কোণ, এই মুহূর্তের কোণটা প্রয়োজন ছিল। তো আমাদের কিন্তু প্রয়োজন আসলে এই মুহূর্তের কোণ। দেখো তার 8.2 sin 0 মাইনাস g এর মান হলো 9.8, আর t দেখো এই জায়গায় পৌঁছতে যখন sx sy হইছে সেখানে পৌঁছতে কত সেকেন্ড সময় লাগছে? 1.677 সেকেন্ড সময় লাগছে। তাহলে ক্যালকুলেশন করলে sin 0 ডিগ্রি মান কত? 0। তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে এখানে তোমার মানটা আসবে, ও এখানে vy যেহেতু নিচের দিকে, তাহলে এটা হবে প্লাস, প্লাস নিচের দিকে g এর মানটা হবে প্লাস, এবং তোমার এই মানটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে হচ্ছে এটা 9.8 ইনটু এটা g রাখি, আচ্ছা 9.8 ইনটু, তাহলে এটা আসবে 9.8 ইনটু 1.67, এটা হলো আমার vy এর মান। তাহলে এখন আমি যদি vx বাই vy করি, তাহলে vy ডিভাইডেড বাই vx করি, তাহলে vy এর মান আমরা কত পাইছি? v cos থিটা প্রাইম, v cos থিটা প্রাইম ডিভাইডেড বাই vy এর মান হলো v sin থিটা প্রাইম, আর এটা হলো v cos থিটা প্রাইম সমান এটা কত হবে? এখন সমান হবে আমাদের কত? এই v sin থিটা প্রাইম এর মান আসছে 9.8 ইনটু 1.67, আর v cos থিটা প্রাইম এর মান হলো আমরা জানি আনুভূমিক বেগ অলওয়েজ 8.2। তাহলে এই জায়গায় আমি যদি ক্যালকুলেশন করি তাহলে tan থিটা প্রাইম এই মানটা তোমার আসবে, tan থিটা প্রাইম এটা হবে তোমার 1.67 into 9.8 divided by 8.2, তার মানে থিটা প্রাইমের মান আসবে tan inverse 1.67 into 9.8 divided by 8.2, ক্যালকুলেশন করলে থিটা প্রাইম ইকুয়াল টু আসবে তোমার 63.4 ডিগ্রি। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা 63.4 ডিগ্রি আসবে। কিন্তু তাহলে আমরা দেখলাম এখানে এই কোণটার এক্সাক্ট মান হলো 63.4 ডিগ্রি, কিন্তু আমাদের অনুমানে কত ছিল? 62 ডিগ্রি। তার মানে আমাদের এই অনুমানটাও কত ছিল? ভুল।
তার মানে আমার এখানে যে উক্তিটা আছে এই উক্তিটা একদম 100% ভুল, কারণ এটাও সঠিক কথা নয়, এটাও সঠিক কথা নয়। আশা করি তোরা বুঝতে পারছিস, এবং এর সাথে সাথে কিন্তু আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। এবার আমরা ঢাকা বোর্ড 19 আসা প্রশ্নটা সলভ করি। তো এটা একটা ক্রিকেট খেলার অঙ্ক, বাংলাদেশে ক্রিকেট যেহেতু জনপ্রিয় খেলা, তোদের কিন্তু ক্রিকেট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে, এবং তাই আমি আশা করতেই পারি তোরা এই অঙ্কটা খুব 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 বেশি সহজেই ধরে ফেলতে পারবি। তো অঙ্কটা কি ছিল একটু দেখ, যে হচ্ছে একটা ক্রিকেট বলকে আমি যখন আঘাত করলাম ব্যাট দিয়ে, তখন বলটা 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে কিন্তু একটা ডাটা দেয়া আছে যে বস্তুটা সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তার মানে একটা বস্তু কখন সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে? একটা বস্তু তখনই সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে যখন তাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়। তার মানে আমার এখানে এই বলটাকে যে আমি নিক্ষেপ করছিলাম বা ব্যাট দিয়ে আঘাত করছিলাম, সেটা কত ডিগ্রি কোণে? আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে। এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। এখন আমি বলকে এরকম করে নিক্ষেপ করছি, বল পড়ছে বা পড়ে গেছে বা পড়তে ধরছিল। তো এটা দেখে এই জায়গায় একজন ফিল্ডার ছিল, এখানে একজন ফিল্ডার ছিল, যে ফিল্ডার বুঝতে পারছে যে বলটা তার কাছ পর্যন্ত আসবে না। তো তখন সে কি করছে, ফিল্ডার এই ক্যাচ ধরার উদ্দেশ্যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়া শুরু করলো। তার মানে সে এই দিকে দৌড় দেওয়া শুরু করছে কত মিটার পার সেকেন্ড বেগে? বুঝিও 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ক্যাচ ধরার উদ্দেশ্যে সে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়া শুরু করলো এবং সে 40 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন একজন ব্যক্তি কিভাবে চলে? একজন ব্যক্তি তো সমবেগে চলে। তাহলে এই জায়গায় তার এখান থেকে এখানে ফিরে আসার সময় যেহেতু সে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, সমবেগের জন্য আমরা ফর্মুলা জানি s = vt। s হলো 40, v হলো 10, আমরা জানি না। তাহলে p এর মান হবে 40/10, তার মানে 4 সেকেন্ড। তাহলে ক্যাচ ধরার উদ্দেশ্যে সে কয় সেকেন্ড দৌড়াইছে? 4 সেকেন্ড দৌড়াইছে। তাহলে এটা হলো আমার ডাটা দেয়া আছে। তো 1 নম্বরে গ নম্বরে বলছে 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে। এখানে ডাটা দেয়া ছিল যে 30 মিটার পার সেকেন্ড বেগে বলটিকে পিটানো হয়েছে, ফলে সে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 45 ডিগ্রি। এটা কি দেয়া ছিল? না। আমরা কি দেখছি, যেহেতু সে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, তার মানে সেটা দেখে বুঝছি আমরা থিটার মান 45 ডিগ্রি। আর যে কোনো মুহূর্তে বেগ বের করার ফর্মুলাটা কি? যে কোনো মুহূর্তে বেগ বের করার ফর্মুলাটা হচ্ছে v = √vx² + vy²। তাহলে এখানে আমাদের vx টা কত? এটা অলওয়েজ ফিক্সড, u cos θ এখানে কখনো চেঞ্জ হয় না, হোল স্কয়ার। আর vy কত? এটা হচ্ছে আমাদের u sin θ - gt হোল স্কয়ার। তো আমার গ নম্বরে বলছে 2 সেকেন্ড পর বেগ, তাহলে এখানে u কত? u হচ্ছে 30, cos θ এর মান হলো 45 স্কয়ার যোগ 30 sin 45 মাইনাস g এর মান 9.8, t এর মান হলো 2। তো এই পুরোটার উপরে কি হবে? স্কয়ার। তাও যখন তুই মানগুলো বসাবি, cos 45 এর মান 1/√2, sin 45 এর মান 1/√2, তখন তুই ক্যালকুলেশন করে দেখবি যে বেগের মানটা আসবে 21.27 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু আমরা বুঝলাম যে বেগের মান হবে 21.27 মিটার পার সেকেন্ড। এবার ঘ নম্বরে বলছে বলটি মাটিতে পড়ার পর, সরি এই জায়গায় বলটি মাটিতে পড়ার পূর্বে ফিল্ডার ক্যাচ ধরতে পেরেছে কিনা। খেয়াল করো, ক্যাচ ধরা মানে কি? বল যদি মাটিতে পড়ে, পড়ার আগে বলটাকে ধরতে হবে। এখন যেহেতু আমি ক্যাচ ধরার উদ্দেশ্যে দৌড়াইছি, ক্যাচ ধরার উদ্দেশ্যে যেহেতু আমি দৌড়াই, আমি যদি বলের কাছে চলে যাই তখন কিন্তু আমি আর দৌড়াবো না, তখন আমি থেমে যাবো। যে বল যেখানে পড়বে আমি যদি সেখানে পৌঁছে যাই, তাহলে আমি কিন্তু সেখানেই থেমে যাব। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় যে বল যেখানে পড়ছে আমি এখনো পৌঁছাইতে পারি নাই, তাহলে বা বল যেখানে পড়বে বলে মনে হচ্ছে বা পড়ে যাচ্ছে, আমি এখনো পৌঁছাইতে পারি নাই, তাহলে কিন্তু আমি দৌড়াইতে থাকবো। ঠিক আছে? তাহলে আমি অবশ্যই কতক্ষণ দৌড়াবো? আমি অবশ্যই ততক্ষণই দৌড়াবো যে হচ্ছে বলটা যতক্ষণ শূন্যে ভাসবে, ওই শূন্যে ভাসার সময়ের মধ্যে আমাকে দৌড়ায় বলের কাছে যেতে হবে, না হলে কিন্তু আমি ক্যাচ করতে পারবো না। এটা বেসিক সেন্স। যে ব্যাটসম্যান বলটা আঘাত করছে, তাহলে বলটা যতক্ষণ শূন্যে ভাসবে সেই সময়ের মধ্যে আমাকে দৌড়ায়া বলের কাছে পৌঁছতে হবে, অর্থাৎ সেই সময় বা তার চেয়ে কম সময়।
এখন দেখা গেল যে আমার বলের কাছে পৌঁছাইতে দেখলাম যে তার চেয়ে বেশি সময় লেগে গেল, তাহলে কিন্তু আমি ওই বলটাকে ক্যাচ ধরতে পারবো না। ঠিক আছে, এই জায়গায় এটা হচ্ছে আমাদের বেসিক সেন্স। তাহলে আমি দেখলাম আমি দৌড়াইছি কয় সেকেন্ড, 4 সেকেন্ড। 4 সেকেন্ড কিন্তু আমি দৌড়াইছি, কারণ আমি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছিলাম এবং আমি টোটাল দৌড়াইছি হলো 40 মিটার, অলরেডি দৌড়াইছি, তার মানে আমি দৌড়াইছি হলো 4 সেকেন্ড। এখন দেখি বলটা কতক্ষণ শূন্যে ছিল। তাহলে এবার আমার ঘ নম্বরের প্রশ্নে যাব। তাহলে ঘ নম্বর প্রশ্নে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, বলটা কতক্ষণ শূন্যে ছিল এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, বিচরণ কাল বের করতে হবে। তাহলে বিচরণ কালটি সমান কি, 2u sin থিটা বাই g। তাহলে 2u, u কত, u হলো 30, sin থিটা হলো 45 ডিভাইডেড বাই g হলো 9.8। তো এবার তুই যদি ক্যালকুলেশন করিস তাহলে দেখবি যে এটা আসবে 4.33 সেকেন্ড। ক্যালকুলেশন করলে তোর বিচরণ কালটা আসবে 4.33 সেকেন্ড। এখন আমি বলটা শূন্যে ভাসতে কয় সেকেন্ড, 4.33 সেকেন্ড, আর আমি দৌড়াইছি কয় সেকেন্ড, 4 সেকেন্ড। আমরা একটু আগে দেখছিলাম দৌড়াইছি হলো 4 সেকেন্ড। তার মানে আমি যখন দৌড়ে বুঝছি যে বলটা আমার এখানে এসে পৌঁছবে, তখন আমি এই জায়গায় স্থির হয়ে গেছি, কারণ আমি দৌড়াইছি 4 সেকেন্ড কম সময়, আর বল শূন্যে ভাসতে কয় সেকেন্ড, 4.33 সেকেন্ড। ঠিক আছে, মানে বল বেশিক্ষণ সময় শূন্যে ভাসছে। তো যখন আমি বুঝছি যে এখানে এসে বলটা পড়বে, হ্যাঁ, তখন আমি এই জায়গায় দাঁড়ায় গেছি, তারপর বলটা পড়ছে, আমি বলটা ক্যাচ করছি। এটা হচ্ছে আমার বেসিক সেন্স। তার মানে কি, আমি বল যেখানে পড়বে ওই জায়গায় আমি বলের আগে পৌঁছে গেছি, তার মানে এখানে ক্যাচ ধরা সম্ভব হলেও হতে পারে। তাহলে তুমি বলবা যেহেতু বল শূন্যে ভাসার সময়ের মধ্যেই আমি দৌড়াইয়া বলের কাছে পৌঁছে গেছি, তার মানে এখানে ক্যাচ ধরা সম্ভব হলেও হতে পারে, ক্যাচ মিসও করতে পারো, কিন্তু সম্ভব হবে না বলে সম্ভব হতে পারে এভাবে বলবা, কারণ তুমি তো ক্যাচ ধরার পর ক্যাচ মিসও করতে পারো। তবে এটা ইম্পর্টেন্ট না, তোমার এই দুইটা সময় বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি দেখাবা যেহেতু আমি বল পড়তে সময় লাগছে 4.33 সেকেন্ড আর আমি দৌড়াইছি 4 সেকেন্ড, তার মানে বল যেখানে পড়ছে সেখানে ওই ব্যক্তি বল পড়ার পূর্বে ওই জায়গায় চলে গেছে, অতএব তার দ্বারা ক্যাচ ধরা সম্ভব। এই ছিল আমাদের এই প্রশ্নটার একদম সঠিক ব্যাখ্যা। তো আমরা এখন সামনে পরের পর্বে আমরা আরো বেশ কিছু প্রবলেম সলভ করব। সে পর্যন্ত তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ব্রাশ রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো সলভ করিস। তোদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। ধন্যবাদ সকলকে।